আজ আমাদের বিয়ে হয়েছে, আমাদের লাভ ম্যারেজ, কিন্তু আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের প্রতি আসক্ত। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? লাভ ম্যারেজ, আবার হাজবেন্ড অন্য মেয়ের প্রতি আসক্ত কিভাবে? তো চলুন শুরু করি কিছু বছর আগে থেকে। আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি তিশা, আর আমার যে প্রেমিক বা হাজবেন্ড ও রায়হান। আমরা ক্লাস 7 থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। দুজনের দিন বেশ ভালোই কাটছিল। ও আমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতো, যেটা আমি বুঝতে পারতাম। সবসময় আমাকে আগলে রাখতো, আমাকে নিয়ে অনেক পজিটিভ ছিল ও। ক্লাস 10-এ এসএসসি পরীক্ষার পরে যখন রেজাল্ট খারাপ হলো, ওর বাসা থেকে ওকে চাপ দিতে লাগলো ও যেন আমার সাথে আর সম্পর্ক না রাখে। রেজাল্টটা আমারই খারাপ হয়েছিল, ওর রেজাল্ট ভালোই হয়েছিল। ওর ফ্যামিলি অনেক শিক্ষিত ছিল এবং পড়াশোনাকে বেশ গুরুত্ব দিত। আমার ফ্যামিলি যে শিক্ষিত ছিল না বা পড়াশোনাকে গুরুত্ব দিত না এমন না, আমার ফ্যামিলিও সেম, শুধু আমি একটু অবহেলা করে ফেলেছিলাম। তো সেই সময় কিছু করার ছিল না। আমার বাড়িতে শুধুমাত্র আমার আম্মু, আমার একটা ভাই ও খালামণি জানতো। ওর বাড়িতে প্রায় সবাই জানতো বলতে গেলে। ওর বাড়ির সবার অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে, কারণ ও একমাত্র ছেলে ছিল। তারপরে ও ওর মায়ের কথা অনুযায়ী আমার সাথে সম্পর্কটা শেষ করে দেয়, যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, কিন্তু কিছু করারও ছিল না। দোষটা তো আমারই। আমাকে অনেক বলেছিল ভালোভাবে পড়াশোনা করতে, আমি করিনি। ও মেনে নিয়েছিলাম পরিস্থিতিকে। বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিল, কোনোভাবে আটকেছিলাম। তারপরে জোর করে কলেজে ভর্তি হলাম, আবার পড়াশোনা শুরু করলাম। এবার অবশ্য আমার পড়াশোনাটা বেশ ভালোই চলছিল, কিন্তু ওই যে পুরনো প্রেম, ওকে দেখলে সবসময় খুবই কষ্ট হতো। যখন দেখতাম অন্য কোনো মেয়ের সাথে গল্প করছে, তখন আরো বেশি কষ্ট হতো। যেই মানুষটা আমাকে ছাড়া কারো দিকে তাকাতো না পর্যন্ত, সে আজ অন্যের সাথে গল্প করছে। বিষয়টা তো কষ্ট লাগার মতোই, তাই না? তো এইভাবে দেখতে দেখতে আমাদের অ্যাডমিশনের সময় চলে আসে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাই, আর ও ওর পছন্দের জায়গা বুয়েটে পড়তে শুরু করে। দুজনের পড়াশোনা বেশ ভালোই যাচ্ছিল। ওর ফ্যামিলিও জানতে পারে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তখন একদিন হঠাৎ করেই ক্লাস শেষে বের হয়ে দেখি ভার্সিটিতে রায়হানের আব্বু আম্মু ও ওর একটা খালামণিও ছিল। ওরা ঘুরতে এসেছিল। হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায়। ওরা দেখি আমার দিকে এগিয়ে আসছিল। আমিও ভদ্রতার খাতিরে এগিয়ে গিয়ে সালাম দিয়ে কথা বলতে শুরু করলাম। খুব করে খুঁজছিলাম রায়হানকে একটু দেখার জন্য, খুব দেখতে ইচ্ছা করছিল। তো আমি পিছন ফিরে কথা বলছিলাম, হঠাৎ কখন এক সময় ও আমার পিছনে এসে দাঁড়িয়ে যায়, যেটা আমি কোনোভাবে বুঝতে পারিনি। হঠাৎ করে পিছনে ঘুরে দেখি ও দাঁড়িয়ে আছে। তারপরে কি বলবো না বলবো আমি থতমত খেয়ে গেলাম। একটা ভালো লাগা ও খারাপ লাগার মিশ্র অনুভূতি কাজ করছে আমার মধ্যে। কোনো কিছুই বলার মতো সাহস পাচ্ছিলাম না, না পারছিলাম ওখান থেকে চলে যেতে, না পারছিলাম দাঁড়িয়ে থাকতে। ওকে দেখে চোখের পানি আটকাতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছিল জড়িয়ে ধরি ওকে, কিন্তু কোনো কথা বলারও সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করেই ওর আম্মু বলে উঠলো, তোমার ভার্সিটিতে ঘুরতে আসলাম আর তুমি ঘোরাবে না? চলো তুমিও আজ আমাদের সাথে ঘোরো, একসাথেই খাওয়া দাওয়া করবো, তারপরে তুমি তোমার বাসায় ফিরে যেও। তখনই রায়হান বলে উঠলো, আম্মু তোমরা আগাও, আমি ওর সাথে কিছু কথা বলে ওকে নিয়ে আসছি। তখন আরো বেশি নার্ভাস হয়ে গেলাম, ভাবতে লাগলাম কি বলতে পারে, আমি কি বলবো, কি দিয়ে কথা শুরু করব। সবকিছুই ভাবাচ্ছে আমাকে। ওর আম্মুও ওর কথা মতো সামনে চলে যেতে লাগলো, আর আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কোনো নড়াচড়া করছি না, পুরো যেন রোবট হয়ে গেছি। মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরছে, ও আমাকে কি বলতে চায়। তো হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? ও বলল, আমিও ভালো আছি। তারপরে ও জাস্ট আমাকে এতটুকুই বলেছিল যে ওর আম্মু আমাকে নাকি বিয়ের কথা বলতে চায়। তো সেখানে যেন আমি রাজি না হই, কারণ ও তুরসা নামে একটা মেয়েকে অনেক ভালোবাসে। এটা শুনে বুকের ভেতরটা
মুচড়ে উঠল। অনেক ব্যথার অনুভূতি পেলাম, কিন্তু কোনো কিছুই প্রকাশ করার মতো সাহস পেলাম না। তারপরে ও আমাকে বলল, আজ আম্মু রিকোয়েস্ট করছে যেহেতু তুমি আম্মুদের সাথে ঘুরতে যাও, কিন্তু নেক্সট টাইম আমার মা যদি দেখা করতেও চায় কোনো একটা ব্যস্ততার কারণ দেখিয়ে তাকে অ্যাভয়েড করো, কারণ আমি তুষারকে হারাতে চাই না। কথাগুলো যেন সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আর বুকে ছুরির মতো আঘাত করছিল। খুব কষ্ট হচ্ছিল, দাঁড়িয়ে থাকার মতো সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করে এমন একটা দিন চলে আসবে ভাবতে পারিনি। তারপরে ওর সাথে কথা শেষ হলে ওর মায়ের ওখানে চলে গেলাম। ওর মায়ের সাথে ঘোরাঘুরি করে একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার হলে ফিরে আসলাম। হলে ফিরে এসে শুধু ভাবতে লাগলাম, ও কিভাবে আরেকজনকে ভালোবাসলো, যে ছেলেটা আমাকে ছাড়া থাকতে পারতো না। তো যাই হোক, সবকিছু মিটে গেল। ওর আম্মুরাও ঢাকা থেকে চলে গেল এক সময়ের জন্য। ওদের বাসা রাজশাহীতে, আমাদের বাসাও রাজশাহীতে। পড়াশোনার সূত্রে ঢাকায় থাকা হচ্ছে আমাদের। তারপরেই ওর মা একদিন আমার বাসায় প্রস্তাব পাঠায়, যেটা আমি জানতামও না। আমার আম্মুও জানতো যে আমার সাথে ওর এখনো রিলেশন আছে। ওই সময় জানি না আমার কি হয়ে গিয়েছিল। ওর কথা রাখা তো দূরে থাক, আমি পাগল হয়ে উঠেছিলাম ওকে বিয়ে করার জন্য। ভেবেছিলাম এটাই সুযোগ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। ওই সময় মাথা থেকে এটাই বের হয়ে গিয়েছিল যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু ওই যে বললাম, ভূত চেপে ধরেছে, ওকে বিয়ে করতেই হবে আমার। ও আমাকে অনেকবার শাসিয়েছে, কিন্তু আমি কোনো কথাই শুনিনি। ওর মায়ের কথা মতো আমিও বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বিয়ে করা হয়ে গেল আমাদের। আজ আমাদের বাসর রাত, কিন্তু ও সোফায় ঘুমাচ্ছে, আমি খাটে। আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। ভদ্রতার খাতিরে এবং ওর বাবা মা ফ্যামিলির মান সম্মানের জন্য এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করে অনেক অভিনয় করেছে। ফোনে দেখেছি অনেকবার তুষা ওকে কল দিয়েছে, স্বাভাবিকভাবেই কল দিতেই পারে, কিন্তু বিষয়টা যেন আমার একদমই সহ্য হচ্ছিল না। তুষাকে নিয়েই ওর চিন্তা ভাবনা ছিল। সারা রাত ও তুষার সাথেই কথা বলল, আমাকে একবারও কোনো কিছুই জিজ্ঞেস করলো না, কেমন লাগছে বা কেমন আছি, কিছুই না। এভাবেই দিন কেটে গেল কয়েকটি। ও আমার সাথে কোনো কথা বলে না, আমার দিকে তাকায় না। আমাকে বিয়ের আগে খুব বলতো, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। এত সুন্দর সুন্দর শাড়ি পরে ওর সামনে আসতাম, কিন্তু ও আমাকে দেখতো না পর্যন্ত। গল্পের বাকি অংশ দ্বিতীয় পর্বে আমি বলবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আসসালামু আলাইকুম।